যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা নতুন ব্রিক্সের বৈশ্বিক একটা প্রভাব দেখাচ্ছে। পিপিপিতে জিডিপি দেখাচ্ছে, জনসংখ্যা দেখাচ্ছে, তেল উৎপাদন দেখাচ্ছে এবং পণ্য রপ্তানি। সব থেকে এই যে ডার্ক অংশটা এটা হচ্ছে চায়না, তারপরে অংশটা হচ্ছে ভারত এবং ওপরে রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা। নতুন সদস্য হচ্ছে গ্রিনের মধ্যে দিয়ে ইথিওপিয়া, সংযুক্ত আরব এমিরেটস, ইরান এবং মিশর। আমি একটু এই গ্রাফিক্সটা একটু পড়ি তাহলে বোঝাটা সুবিধে হবে। জিডিপিতে ব্রিক্সের যে দেশগুলো তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে চীন, তারপরে হচ্ছে ভারত, তারপরে হচ্ছে রাশিয়া, ওপরে রয়েছে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এই যে এই অংশটা আপনারা যদি একটু নজর দিয়ে দেখেন, এই যে জিডিপির গ্রোথটা যতটা হয়েছে, প্রথমে চায়না তারপরে ভারত, এইটা 2024 সালে গিয়ে মানে ভীষণভাবে ঈর্ষণীয় যে এই জনসংখ্যার দিক থেকে বা সেই গ্রোথটা কি দাঁড়াচ্ছে, চীন আর ভারতের মধ্যে কিন্তু সমান সমান। তেল উৎপাদনটা যদি আমরা দেখি তাহলে চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা। তারপরে হচ্ছে পণ্য রপ্তানি, চীন সব থেকে বেশি পণ্য রপ্তানি করে কারণ চীনের মার্কেট সব থেকে বেশি, জনসংখ্যা সব থেকে বেশি, এবং তারপরে খুব স্বাভাবিকভাবেই রয়েছে ভারত। মানে এই যে এই হিসেবগুলো, সুতরাং এই যে একটা ব্রিক্স, এই ব্রিক্সটার ওপর জনসংখ্যা, জিডিপি, আমদানি রপ্তানি, এই সব কিছুতে দেখা যাচ্ছে যে তারা নিজেরা যদি একটা প্যারালাল সংগঠন করে নিতে পারে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ব্রিক্স মুদ্রা। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে তার দিন শেষ হয়ে যেতে পারে, ডলারকে রিপ্লেস করে দিতে পারে? দেখুন, আপনি যদি ব্রিক্সের সবার বিবৃতিগুলোকে একটু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পারবেন অন্তত যদি 5-6 জনের টপ লিডারশিপের স্টেটমেন্টকে পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যাবে সবার স্টেটমেন্টের মধ্যেই বারংবার স্ট্রেস হয়েছে যে শব্দটার, সেই শব্দটা হলো লোকাল কারেন্সি। বারংবার এটা বলা হয়েছে উই এনকারেজ দ্য ইউসেজ অফ লোকাল কারেন্সি, বারবার বলা হয়েছে লোকাল কারেন্সিকে ইউজ করুন এবং তেল, এনার্জি সেক্টরে, রিজার্ভেশন, সায়েন্টিফিক সেক্টরে আপনারা এইগুলোই ব্যবহার করুন। এই যে এটা বলার পিছনের যে মূল কারণটা সেটা হলো আস্তে আস্তে যেটা সেটা হচ্ছে ডলার ডিপেন্ডেন্সি কমানো। আমি আগেও আপনার সাথে বলেছি এবং বারংবার বলছি, সেটা হচ্ছে ডি-ডলারাইজেশন যদি হয় সেটা একদিনের মধ্যে কোনোদিন হয়ে যাবে না, হওয়া উচিত না। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ড স্টক মার্কেট পড়বে, সেটা হয়ে গেলে বিভিন্ন রকম ব্যবসা হঠাৎ করে সাফার করবে, কারণ এই গোটা ট্রানজিশনটা হওয়ার একটা সময় দরকার। এই সময়টা কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে শুরু হয়ে গিয়েছে এবং তার যে প্রসেসটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এই আস্তে আস্তে যে একটা মানে মানুষ আস্তে 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 আস্তে, যে ইংরেজি সিনেমাতে আমরা দেখি না একটা মানুষ স্পাইডারম্যান হয়ে গেল, স্পাইডারম্যান হতে তো সময় লাগে, দাম করে স্পাইডারম্যান তুলি মেরে হয়ে যায় না। গুপি গাইন বাঘাবাহিনীর জন্য আমরা জানি ভূতের বর লেগেছিল, তো ভূতের বর তারা ব্রাজিল থেকে নিয়ে চলে এসছে। এবার আগামী দিনে তারা আস্তে আস্তে সেই হাততালিগুলো মারা শুরু করবে বা ইন্ডিয়ান প্রেসিডেন্সি অফ ব্রিক্সে, তারপরে দেখবেন তারা স্টার্ট করে শুন্ডি পৌঁছে যাবে, গিয়ে ওখানে গিয়ে একটা বিরাট কাণ্ড কারখানা ঘটিয়ে দিতে পারে ইন দ্য চায়না প্রেসিডেন্সি বেজিং 2026-এ, 27-এ রাদার। এবং এইটা করতে করতে আমি বলছি বাই 2030 যে কোনো মুহূর্তে এই কিন্তু আপনি যদি মনে করেন এই রাজা হবে খান খান, শেষ দৃশ্যে এসে পৌঁছে যেতে পারে ছবি। বেশ, আমি পরের গ্রাফিক্সটাতে যাই। এখানে একটা তুলনামূলক হিসেব রয়েছে ক্রয় ক্ষমতায়, বৈশ্বিক জিডিপিতে G7 আর ব্রিক্স দেশগুলোর অংশ। তারা G7 আর হচ্ছে ব্রিক্সের সঙ্গে একটা তুলনামূলক হিসেব। 1995-এর একটা হিসেব G7-এর, সেখানে ক্রয় ক্ষমতা 44.9% হচ্ছে G7-এর, আর ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর একটা হিসেব সেখানে দেওয়া হয়েছে, মানে যে দেশগুলো রয়েছে ব্রিক্সে 16.9। 2010-এ এসে সেটা দেখা যাচ্ছে G7-এর গোষ্ঠীভুক্ত দেশগুলোর ক্রয় ক্ষমতা হচ্ছে 34.3%। এদিকে কিন্তু বাড়ছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর ওপর। মানে কেন ডোনাল্ড ট্রাম্প এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছেন, কেন ভারতকে এতটা নজর দিচ্ছেন, ভারতের দিকে হাঁ করে কেন তাকিয়ে আছেন, এর পরেরটা একদম স্পষ্ট। 2023 সালে এসে দেখা যাচ্ছে G7 দেশগুলোর বৈশ্বিক জিডিপিতে ক্রয় ক্ষমতার সমতায় যেটা দেখা যাচ্ছে, জিডিপিটা কত অবধি এসছে, 29.9, আর এদিকে G7-কে একেবারে টপকে গেছে ব্রিক্স, সেটা হচ্ছে 32.1। মানে কেন ডোনাল্ড ট্রাম্প ভাবছেন যে তার কি আর টিকে থাকা হবে না, শেষ পর্যন্ত মেয়াদ তিনি পূরণ করতে পারবেন না, নাকি জেডি ভান্সের হাতে রাজ্যপাট দিয়ে তিনি চলে যাবেন? হোয়াইট হাউসে কান পাতলে তো এই খবরটা শোনাই যাচ্ছে, শুভাশিস বাবু।
দেখুন, অনেক সেনেট মেম্বার তাদের অপোজ গুলো জানিয়েছে, অনেক অনেক বড় বড় ক্রিটিক অফ আমেরিকান ডিপ্লোমেসি তারা নিজের নিজের স্টেটমেন্ট করেছে, এবং বহু পলিটিক্যাল অর্গানাইজেশনস গুলো তাদের নিজের নিজের স্টেটমেন্ট করেছে, যেটা খুব একটা মানে প্রো ট্রাম্প নয়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, এই যে কথাটা আপনাদের আমি প্রথম খণ্ডে বললাম, সেখানে হচ্ছে যে ট্রাম্পের নিজস্ব ব্যবসাটা যেভাবে বেড়ে উঠছে, ফুলে ফেঁপে উঠছে, একই সাথে আমেরিকা তার যেভাবে স্টেটমেন্ট গুলো আমেরিকাকে আঘাত করছে, এই দুটো জিনিস কোথাও গিয়ে মিলে যাচ্ছে, এবং মিলে যাচ্ছে বলেই সাধারণ মানুষের কাছে কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে হয়তো আমেরিকার ভবিষ্যতের থেকেও ট্রাম্প নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নিতে বেশি আগ্রহী। এবং সেই জিনিসটা গিয়ে কিন্তু বারবার আমেরিকার সংবিধানের সেই ধারাগুলোকে কোথাও গিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করছে, যে ধারাগুলোর মধ্যে দিয়ে নো কনফিডেন্স বা থ্যাংক ইউ মোশন এই ধরনের অনেক কিছু চালিয়ে ট্রাম্পকে বিপদে ফেলে দেওয়া যায়। কিন্তু সেই গোটা জিনিসটাই হচ্ছে আমেরিকার নিজস্ব কল, সেই গোটা জিনিসটা হচ্ছে আমেরিকার নিজস্ব ইলেকট্রাল কলেজের কল, আমেরিকার নিজস্ব মানুষজনের কল। কিন্তু মানুষজনের এটা বুঝতে হবে, আগামী যে 1000-1200 দিন ডোনাল্ড ট্রাম্পের বেঁচে আছে অ্যাজ এ প্রেসিডেন্ট অফ আমেরিকা, সেটা যত দিন এগোবে শেষের দিকে, সেটা আমার বুঝতে পারছি না এটা কি কোনো প্রেসিডেন্সিয়াল টাইম লাইন, নাকি কলিযুগের শুরু এবং কলিযুগের মধ্যযুগে পৌঁছে যাওয়ার একটা আপনার যেরকম আমরা পুরাণে পড়েছি যে একটা ঘন কালো অন্ধকার দিকের দিকে এগিয়ে গেলেও যেতে পারি, তার একটা মানে পূর্বাভাস। একদম। আমি পরের গ্রাফিক্স প্লেটটাতে খুব চট করে যদি আসি, তাহলে দেখা যাবে যে এখানে একটা ব্রাজিলের সাথে 2015 সাল থেকে ভারতের পণ্য বাণিজ্য এবং 2030 সালে, এই ওপরের লাইনটা হচ্ছে একটা প্রজেকশন রয়েছে যে এরপরে 30 সালে কোথায় যাবে। 2015-তে ছিল হচ্ছে $8 বিলিয়ন কাছাকাছি, 2016-তে কতটা ছিল, 2022-এ কোথায় পৌঁছে গিয়েছে, তারপর 2023, 2024, এবং এইটা হচ্ছে টার্গেট 2030 সালের। মানে ভারত এবং ব্রাজিল বাণিজ্য সম্পর্ক জোরদার করার একটা অঙ্গীকার কিন্তু ইতিমধ্যেই ভারত করে ফেলেছে। মানে কিভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় এবং ইন্ডিয়াকে কিভাবে অর্থনীতি এগিয়েছে, জিডিপি কতটা বেড়েছে, বিশ্বের কত নম্বরে এই মুহূর্তে ইন্ডিয়া রয়েছে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তাই কি ডোনাল্ড ট্রাম্পের এতটা মাথা ব্যথা ইন্ডিয়াকে নিয়ে, এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠে আসছে। আমি সুভাষিস বাবু আপনার কাছে এবার যে বিষয়টাতে একটু আসতে চাইবো, আমরা শুরুতেই যে 1 নম্বরে যে তালিকাটা দেখিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্পকে ভীষণ কাছের বলে মনে করেছিলেন, এই জায়গাটার মধ্যে কিন্তু পাকিস্তানের নাম কোথাও নেই। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আসিম মুনির তিনি তো আবার যাচ্ছেন আমেরিকাতে 2.5 মাসের মধ্যে, এই নিয়ে 2 বার অপারেশন সিন্দুরের পর আসিম মুনির এর আগে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে একদম দুপুরবেলা পাত পেরে খেয়ে এসেছিলেন। এই যে চীনের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্কটা, এটা তো অনেক দিনের। চীন এবং পাকিস্তান অল ওয়েদার অ্যালাই, ঠিক যেরকম রাশিয়ার সঙ্গে ভারতের একটা সম্পর্ক রয়েছে। কোথাও কি পাকিস্তানকে কাছে টেনে চীনের সঙ্গে দূরত্বটা বাড়িয়ে দেওয়া আমেরিকার, এটা ভারতের সঙ্গে চীনের সম্পর্কটা ঠিক করতে একটা ট্রাম্প কার্ড হলো বলে আপনি মনে করেন? হ্যাঁ, ব্যাকফায়ার তো করেইছে, নিশ্চয়ই করেছে। কারণ দেখুন, আমরা সবাই এই কথাটা শুনে অভ্যস্ত যে ইট টেক্স টাইম টু ডাইজেস্ট আ চাইনিজ